সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ের যে তোমাদের কাজগুলো আছে, যে পৃষ্ঠায় যে কাজগুলো আছে এবং অনুশীলনী, সৃজনশীল এবং বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে সবগুলো আলোচনা করব। চলো আমরা প্রথমেই দেখে নেই যে এই অধ্যায়ে যে প্রথমে কি বলা হয়েছে, যে বাংলাদেশে প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনামলেই যে ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। কত সাল পর্যন্ত? যে ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হলো যে পুরনো। প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের যে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি ও বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এটা যদি আমি যে বিস্তারিত পড়ি তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। চলো আমরা যে তোমাদের কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সমাধান করব। তোমাদের প্রথম কাজটি হচ্ছে পৃষ্ঠা নং 14 এ, যে এটি হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় অধ্যায়ের। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম উল্লেখ করো। মানে পুরনো কিছু ঐতিহ্যের আমরা নাম উল্লেখ করব। চলো দেখে নেই। যে প্রথমে হচ্ছে ঢাকা শহরের যে প্রধান কয়েকটি নাম হচ্ছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, তারা মসজিদ। এটা হচ্ছে আমাদের যে একের উত্তরটি, এটি হচ্ছে আমাদের একের উত্তরটি আমরা দেখে নিয়েছি, যে তোমাদের যে কাজ এক এটি। আর তারপর হচ্ছে আমরা দেখব যে কাজ, এটা হচ্ছে তোমাদের বইয়ের ১৬ নং পৃষ্ঠায় ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো। ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ, এটা হচ্ছে বাগেরহাট, পাহাড়পুর বৌদ্ধবিহার হচ্ছে নওগাঁ, ময়নামতি বৌদ্ধবিহার হচ্ছে কুমিল্লা, কান্তজিউ মন্দির হচ্ছে দিনাজপুর, মহাস্থানগড় হচ্ছে বগুড়া। আরো কয়েকটি থাকতে পারে, তোমরা এই গতটি থেকে তোমরা এখানে অ্যাড করে নিতে পারো। এটি লিখতে তোমাদের হবে। আর তারপর হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে যে তোমাদের বইয়ের ১৭ নং পৃষ্ঠায় যে কাজটি আছে, বাংলাদেশে যে জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো। তো আমরা এটি দেখে নেই। এটি হচ্ছে যে বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত যে প্রত্ন নিদর্শনের তালিকা। প্রাচীন যে মুদ্রা, প্রাচীন মুদ্রা যেমন স্বর্ণ, রৌপ্য ও তামা মুদ্রা, পাথর ও ধাতু তৈরি মূর্তি, বৌদ্ধ, হিন্দু ও মুসলিম যুগের যে ভাস্কর্য, প্রাচীন অস্ত্রশস্ত্র, শিলালিপি, তাম্রলিপি বা প্রাচীন অলংকার, গহনা, মৃৎপাত্র বা ব্যবহার্য সামগ্রী, ঐতিহাসিক দলিল ও পাণ্ডুলিপি, লোক সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। আর কয়েকটি তোমরা এই বই থেকে গল্পটি পড়লে তোমরা এখানে এড করতে পারবে। আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এই ৩টি কাজ ছিল, সেই ৩টি কাজ আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে নমুনা প্রশ্ন। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেব। যে ১, বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? এটি আমরা প্রথমেই পড়েছিলাম। যে এই একের উত্তরটি হবে গ, ১৭৫৭ থেকে যে ১৯৪৭ সাল পর্যন্ত, মোট হচ্ছে ২০০ বছরের। আর তারপর হচ্ছে ২, সোনারগাঁও এর পানাম নগরটি ছিল। এই ২ এর উত্তরটি হবে যে গহ, এখানে সবগুলোই। আর তারপর হচ্ছে ৩, বার্ষিক পরীক্ষা, এখানে আমরা অনুষ্ঠিত পড়ে নেই। যে বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন নিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নির্দেশনাগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়। ৩, আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? এই ৩ এর উত্তরটি হচ্ছে যে গহ, বাংলাদেশ জাতীয়
জাদুঘর। আর তারপর হচ্ছে ৪, আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এই ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হলো এই ৪ এর উত্তরটি হচ্ছে যে গহ, এখানে সবগুলোই। আর তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান। তার আগে আমরা এই উদ্দীপকটি চলো পড়ে নেই যে হিশাম ও ফারিসার মামা তাদেরকে মুসলিমের জন্য যে বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে দ্বিতীয় দিন বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতিগুলির নিদর্শন দেখাতে নিয়ে যেতে চান, যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। চলো আমরা এই ৪টি প্রশ্ন সমাধান করব। প্রথমে আমরা দেখে নেব যে ক, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। এই কয়ের উত্তরটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ায় শিলাইদহে যে অবস্থিত। আমরা এই তোমাদের এই কয়ের উত্তরটি যে দেখে নিয়েছি। আর তারপরে দেখে নেব আমরা খ, প্রত্নতন্ত্র বলতে কি বোঝায়? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি যে ক্ষয়ের উত্তরটি হচ্ছে প্রত্নতন্ত্র বলতে বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে বোঝায়। যেমন প্রত্নতত্ত্ব ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকোলজি, এর অর্থ হচ্ছে প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান। প্রত্নতান্ত্রিকের মতে অতীতের যুগের যে মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রী ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়ন হলো প্রত্নতত্ত্ব। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা গ, তারা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। এখানে গয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে হিসাম ও পারিসা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটি হচ্ছে সোনারগাঁও। স্থানটিতে সুলতানের আমল এবং পরবর্তীতে যুগের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন রয়েছে। যেমন সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও। মসলিন শাড়ির উৎপাদন ও বাস কেন্দ্র যে ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল সোনারগাঁয়ের পানামনগরে। ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন। পানামনগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে গিয়ে পরিখা খনন করেছিলেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কালায় মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত ও এখনো যে টিকে আছে। তোমরা এই পর্যন্ত লিখে নিতে পারো। তারপরে আমরা দেখে নিব ঘ, দ্বিতীয় দিনের ভ্রমণে কিভাবে তাদের ঐতিহ্য সচেতন সচেতন করবে মতামত ব্যাখ্যা করো। চলো আমরা এই ঘরের উত্তরটিও দেখি। মহিষাম ও পারিসার মামা দ্বিতীয় দিন তাদেরকে জাদুঘর ও সংগ্রহশালাগুলোতে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে। যেমন বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। হিসাম ও পারিসার মামা তাদেরকে এইসব প্রত্নসম্পদ দেখতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করে। ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের অন্যান্য জাদুঘরে রয়েছে প্রচুর প্রত্নসম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলে বেশ কিছু প্রত্নসম্পদ। আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্নতাত্ত্বিক প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালায় জমিদারের পুরনো প্রাসাদে অবস্থিত জমিদারদের ব্যবহার না ব্যবহার করা নানা দ্রব্য ও তাদের সংগ্রহ করা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়। তোমরা এখান থেকে এ পর্যন্ত লিখে নিতে পারো। আমরা তোমাদের এই সৃজনশীল এক সমাধান দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। ১, পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। চলো আমরা এই একের উত্তরটি দেখি। এই একের উত্তরটি হচ্ছে যে পানাম নগরের স্থাপত্য নিদর্শনের যে হচ্ছে পানাম নগরের প্রাচীন দালানকোঠা, ব্যবসায়ীদের আবাসিক ভবন, অলংকৃত দরজা জানালা,
খিলানযুক্ত বারান্দা ও ইউরোপীয় ও মুঘল ধাঁচের সম্পত্ত যে স্থাপত্য নিদর্শন দেখা যায়। এটি হচ্ছে আমাদের একের উত্তর। আর তারপর হচ্ছে ১৯৫৭ সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি ব্যাখ্যা করো। তো আমরা এই ২ এর উত্তরটি দেখি। ২ এর উত্তরটি হচ্ছে ১৯৫৭ সালে ঢাকার এই স্থাপত্য সম্পদটি সরানোর ব্যাখ্যা হচ্ছে ১৯৫৭ সালে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলন শহীদ সালাম বরকত রফিক জাব্বার সহ সকল ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়। বাংলা ভাষা মর্যাদা রক্ষায় তাদের আত্মত্যাগকে স্মরণ করেই এটি নির্মাণ করা হয়। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। আর তারপরে দেখব আমরা ৩ বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি, কি প্রত্নসম্পদ রয়েছে? চলো আমরা এই ৩ এর উত্তরটি দেখি। ৩ এর উত্তরটি হচ্ছে যে বাংলাদেশের জাদুঘরে প্রাচীন প্রাচীন মুদ্রা, ভাস্কর্য, পোড়ামাটির ফলক, শিলালিপি, অস্ত্রশস্ত্র, অলংকার, মৃৎপাত্র, পাণ্ডুলিপি ও লোক সংস্কৃতির বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটি দেখে নিলাম। আর তারপরে দেখব আমরা ৪ ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন? চলো আমরা এই ৪ এর উত্তরটিও দেখে নেই। ৪ এর উত্তরটি হচ্ছে যে ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত। ঐতিহাসিক স্থান ভ্রমণের মাধ্যমে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়, অতীত ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং দেশপ্রেম ও সচেতনতা গড়ে ওঠে সচেতনতা যে গড়ে ওঠে। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ২য় অধ্যায় থেকে যে তোমাদের কাজগুলো আছে এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা এই ২য় অধ্যায় থেকে দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৩য় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং অনুশীলনী ও কাজগুলো নিয়ে সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।